ইরান ইসরায়েল সংঘাতের তীব্রতা বাড়ছেই। তেহরানের মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় তেল আবিবে নিহত 10, বহু হতাহত। ঈদের ছুটি শেষে সচিবালয়ে প্রথম কর্মদিবস, ইউনুস তারেক বৈঠকে সন্তুষ্ট উপদেষ্টা পরিষদ। ফের নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান, শপথ পড়ানো না হলে লাগাতার কর্মসূচির ঘোষণা। সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমিও এখানে যখন প্রয়োজন হবে, যখন আমাকে দরকার হবে, জনগণের পাশে এসে দাঁড়াবো। নানামুখী সংকটের মাঝেও রপ্তানি আয়ের সুবাতাস, কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের প্রতিফলন বলছেন বিশ্লেষকরা। রিমঝিম ছন্দে নগর প্রকৃতিতে আষাঢ়ের আগমন, উদীচীর বর্ষা উৎসব। আমন্ত্রণ চ্যানেল 24-এর দুপুর 1টার খবরে শুনছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির সংবাদ শিরোনাম। আপনাদের সাথে আছি আমি জান্নাতুল সাদিয়া। শুরুতেই দেশের বাইরের খবর জানাবো। টানা 2 রাত হামলা পাল্টা হামলায় উত্তপ্ত ইরান ও ইসরায়েল। ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় ইসরায়েলে 1 রাতে নিহত হয়েছে 10 জন, আহত 2 শতাধিক। এ নিয়ে ইরানের হামলায় অন্তত 14 মৃত্যু দেখল ইসরায়েল। এছাড়া তেল আবিব, জেরুজালেম সহ বড় সব কয়টি শহরে চলছে অভিযান। অন্যদিকে ইরানে 2 দিনে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 80 জনে, আহত অন্তত 8 শতাধিক। শনিবার রাতে তেহরানে গ্যাস ক্ষেত্র ও জ্বালানি ডিপোতে হামলা চালায় আইডিএফ। আরও একটি রাত কাটল নির্ঘুম। যে কোনো মুহূর্তে হামলার আতঙ্ক, মুহুর্মুহু ভেসে আসা সাইরেন ও বিস্ফোরণের শব্দ। যেদিকে চোখ যায় ভেঙে পড়া ভবন ও সড়কের ধ্বংসস্তূপ। ইরানের চোখ রাঙানিতে গাজার চিরাচরিত রূপ এখন খানিকটা দৃশ্যমান ইসরায়েলেও। টানা দ্বিতীয় রাতেও উত্তপ্ত ইরান ও ইসরায়েল। এবারও শুরুটা জায়নবাদীদের হাত ধরেই। শনিবার রাতে তেহরানের 2টি গ্যাস ক্ষেত্র ও জ্বালানি ডিপোতে হামলা চালায় ইসরায়েলি ডিফেন্স ফোর্স। এতে শেহরান জ্বালানি কেন্দ্রে আগুন লেগে যায়। এছাড়া বড় ক্ষয়ক্ষতির দেখা মিলে ইস্পাহান, তেহরান সহ কয়েক শহরে। এবারে শক্ত জবাব দিতে ফের ময়দানে ইরান। আর দ্বিতীয় রাতেও নাকানি চুবানি খেল জায়নবাদীদের গৌরব আয়রন ডোম। রাতেই তেহরান থেকে ছুটে আসা শত শত ক্ষেপণাস্ত্র ও ড্রোন আছড়ে পড়ে উত্তর ইসরায়েলে, যাতে হাইফা বন্দর নগরীতে হুড়মুড় করে ধসে পড়ে বেশ কিছু ভবন। ধ্বংসস্তূপের আড়াল থেকে বের করে আনা হয় কয়েকশো মানুষকে। একই অবস্থা এলিয়াত শহরেও। এরপর ফের কয়েক ঘন্টা থমথমে পরিস্থিতি দুদেশেই। নজিরবিহীন হতাহতের সংখ্যা সামাল দিতে যখন টালমাটাল অবস্থা হাসপাতালগুলোয়, তখন রোববার ভোরে ফের ইরানের দ্বিতীয় চপেটাঘাত। এবারে মধ্য ইসরায়েলে তেল আবিব, জেরুজালেম সহ বড় বড় প্রায় সব শহরে শতেক বাংকার, আশ্রয় কেন্দ্রের তৎপরতা, প্রতিরোধের সব কয়টি অহমকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে যেন প্রতি ঘন্টায় হু হু করে বেড়েই গেল ইসরায়েলি হতাহতের সংখ্যা। সচরাচর সাহসী রূপে আবির্ভাব হলেও আগের দিন হামলার প্রথম প্রহরেই সবার আগে দিয়েছিলেন গা ঢাকা। প্রাণ ভয়ে লুকিয়েছিলেন বাংকারে। অবশেষে সেই পাতাল থেকেই হুঙ্কার দিলেন নেতানিয়াহু। 2 রাতে ছারখার হওয়া দেশ এক পাশে রেখে দিলেন একের পর এক হুঁশিয়ারি। আমরা ইরানের ভেতর আঘাত হেনেছি। খুব শিগগিরই তেহরানের আকাশের দিকে তাকালে শুধু ইসরায়েলি বিমান ও পাইলটদের চোখে পড়বে ইরানিদের। অচিরেই আয়াতুল্লাহর রাজত্ব ঘুরিয়ে দেব আমরা। তাদের প্রতিটি ভবন, প্রতিটি ঘাঁটি ছারখার করে দেব। 2 দিনের হামলায় ইসরায়েলে এখনও নিখোঁজ শতাধিক মানুষ, যাদের খুঁজতে ধ্বংসস্তূপে চলছে তল্লাশি অভিযান। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24। ঈদুল আজহার টানা 10 দিনের ছুটি শেষে কর্মচাঞ্চল্য ফিরেছে রাজধানীতে। খুলেছে অফিস, আদালত, স্কুল ও কলেজ।
এবার প্রথমে ঘোষণা ছিল 5 জুন থেকে 10 জুন পর্যন্ত পবিত্র ঈদুল আজহার ছুটি হবে। পরে অন্তর্বর্তী সরকার এই ছুটি 10 দিন করে। এজন্য ঈদের আগে 2 শনিবার অফিস চালু রাখা হয়। ছুটির পর প্রথম কর্মদিবসে সচিবালয়ের স্বাভাবিক কাজকর্ম চলছে। মন্ত্রণালয়ে নিজ অফিসে এসেছেন উপদেষ্টারা। কর্মকর্তা কর্মচারীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন তারা। নির্বাচনের ডেটটা তো ফিক্স করবে নির্বাচন কমিশন। ওনারা যেই সময় ফিক্স করবে আমরা মনে হয় আমাদের আইন শৃঙ্খলা বাহিনী ওই সময় তারা প্রস্তুত। ফিটনেসবিহীন গাড়ি অনেক আছে, এগুলো অনেকগুলো বিকল হয়ে রাস্তা বন্ধ করে দেয়। তো আমরা এই যে রমজানের কথা বিবেচনা করে এই বিহীন গাড়ি এবং এই যে পুরনো গাড়ির বিরুদ্ধে করি না, কিন্তু এখন এটা পুরো দমে ব্যবস্থা নেওয়া হবে। গরু মানে ভালোই কোরবানি দিয়েছে, যদিও বড় গরু এবার বিক্রি হয়নি তেমন, তার মানে রাজনৈতিক গরু মানে কোরবানি হয়নি আর কি, সেটা ছিল। নারী নির্যাতনের বিষয়টা কখনো কোনোদিনও এই দেশে একটা সুব্যবস্থার ভেতরে, একটা নিয়ন্ত্রণের ভেতরে কোনোদিনই ছিল না, কোনোদিনই আনতে পারিনি। এখন আমরা যে সিদ্ধান্তগুলো বা যে কাজগুলো হাতে নিয়েছি সেগুলোর বিকাশ ঘটতে, সেগুলোকে প্রতিষ্ঠিত করতে আরও কতদিন সময় লাগবে। ডক্টর মোহাম্মদ ইউনূস ও তারেক রহমানের বৈঠক নিয়ে উপদেষ্টা পরিষদ সন্তুষ্ট। তবে কোনো রাজনৈতিক দলের এ বিষয়ে কিছু বলার থাকলে তা প্রধান উপদেষ্টাকে জানানোর অনুরোধ জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আমার কাছে পরিস্থিতিটা বেশ স্বস্তিকর মনে হচ্ছে। হ্যাঁ, আর এখন রাজনৈতিক দলগুলো তার অবস্থান থেকে কথা বলবেন। রাজনৈতিক দলগুলো প্রধান উপদেষ্টার ব্যাপারে যদি কোনো কথা বলেন, এটা প্রধান উপদেষ্টার সাথেই ওনারা নিশ্চয়ই কথা বলবেন। ঢাকা দক্ষিণ সিটির মেয়র পদে শপথ পড়ানোর দাবিতে ঈদের পর ফের নগর ভবনের সামনে অবস্থান নিয়েছেন বিএনপি নেতা ইশরাক সমর্থকরা। নগর ভবনে নেতাকর্মী ও সমর্থকদের অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক বলেন, মেয়রের শপথ পড়ানো সরকারের সাংবিধানিক দায়িত্ব। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ আইন লঙ্ঘন করেছেন বলেও অভিযোগ করেন তিনি। এ সময় দাবি আদায় না হওয়া পর্যন্ত লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলে ঘোষণা দেন ইশরাক হোসেন। দ্রুততম সময়টা নিষ্পত্তি করেন। যেই সকল পর্যায়ে আপনাদের কথা বলা দরকার আপনারা কথা বলেন, কথা বলে আপনারা এই শপথ গ্রহণ অনুষ্ঠানটি দ্রুততম সময় কার্যকর করেন। এই সমস্যা সুরাহা না করা পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং আমিও এখানে যখন প্রয়োজন হবে, যখন আমাকে দরকার হবে, জনগণের পাশে এসে দাঁড়াবো। এ বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী মাহবুবুর রহমান। মাহবুব, কি বলছেন ইশরাকের কর্মী সমর্থকরা এবং কি ধরনের কর্মসূচি চলছে জানাবেন। সাদিয়া, কিছুক্ষণ আগে এখান থেকে ইশরাক হোসেন কিন্তু এই নগর ভবন থেকে বের হয়ে গেছেন, কিন্তু 11টার পরে যখন তিনি এসেছিলেন তখন থেকে এই সময় পর্যন্ত এই নগর ভবনে নেতাকর্মীদের সাথে ইশরাক হোসেন অবস্থান করছিলেন। হয়তো তার এই লাগাতার যে কর্মসূচি ঘোষণা করেছে সেই কর্মসূচিকে ঘিরে নেতাকর্মী এবং সমর্থকদের হয়তো তিনি কিছু দিক নির্দেশনা দিয়েছেন, সেই অনুযায়ী তার নেতাকর্মী এবং সমর্থকরা এই আন্দোলনকে, তার মেয়র পদে শপথ পড়ানোর ইস্যুতে যে আন্দোলন সেটিকে হয়তো এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। সাদিয়া, আমরা এর আগেও দেখিয়েছি যে বেলা 11টার দিকে ইশরাক হোসেন যখন এই নগর ভবনে আসেন তখন কিন্তু বিপুল সংখ্যক নেতাকর্মী তার সাথে ছিল এবং বক্তব্য দেওয়ার সময় ইশরাক হোসেন এই সরকারের কিছু লোকের সমালোচনা করেছেন যে তার যে মেয়র পদে শপথ গ্রহণ কার্যক্রম সেটির কে চক্রান্ত করে সেটিকে ব্যাহত করেছে। বিশেষ করে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, তাকে নিয়ে এই ইশরাক হোসেনের যে সমর্থক এবং কর্মীরা তারা কিন্তু সমালোচনা করেছেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, এবং ইশরাক হোসেনের শপথ গ্রহণ যে ব্যাহত হয়েছে এটির পেছনে মূলত তার কর্মীর সমর্থকরা এই স্থানীয় সরকার উপদেষ্টাকেই দায়ী করছেন। বলছেন যে তার গড়িমসি এবং তার যে কার্যকলাপ সেটির জন্যই কিন্তু এই ইশরাক হোসেনের শপথ গ্রহণ প্রক্রিয়া ব্যাহত হচ্ছে বা বিলম্বিত হচ্ছে, যেটাই আমরা বলি। এবং এখানে আজকে কিন্তু ইশরাক হোসেন কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে তার যে মেয়র পদের শপথ গ্রহণ প্রক্রিয়া এটি যত দ্রুত করানো সম্ভব হবে ততই নগরবাসীর যে ভোগান্তি সেটি দূর হবে। এছাড়া এই সরকারকে শপথ পাঠ করানোর মাধ্যমে দ্রুততম সময়ের মধ্যে তাকে নগর ভবনের যে দায়িত্ব সেটি বুঝিয়ে দেওয়ার দাবিও কিন্তু জানানো হয়েছে এই নগর ভবন থেকে। সাদিয়া। মাহবুব, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে যোগ দিয়েছিলেন সহকর্মী মাহবুবুর রহমান।
গাজীপুরের কালিয়াকৈরে উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি ঘিরে দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে আহত হন অন্তত 15 জন। সকালে কালিয়াকৈর উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে কমিটি প্রত্যাখ্যান করে বিক্ষোভ শুরু করে হেলাল পারভেজ সমর্থকরা। পরে তারা ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নেয়। এ সময় প্রতিপক্ষ ব্যারিস্টার ইশফাক ও নুরুল ইসলাম শিকদারের সমর্থকরা তাদের ধাওয়া দেয়। এতে বাধে সংঘর্ষ। এ সময় কয়েকটি ককটেলের বিস্ফোরণ হয়। খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে গেলে কিছুটা শান্ত হয় পরিবেশ। তবে পাল্টাপাল্টি শোডাউনে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। দর্শক, এই বিষয়ে আরো জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী রফিকুল ইসলাম খান। রফিক, সবশেষ কি অবস্থা দেখছেন জানাবেন। সাদিয়া, আমি রয়েছি এই মুহূর্তে কালিয়াকৈর কলেজ রুট এলাকাতে। মূলত যারা কমিটিটি বাতিল চেয়ে গতকাল থেকে আন্দোলন করে যাচ্ছে, আমি মূলত সেই স্থানটি রয়েছে, অর্থাৎ বিপি হেলাল যে কালিয়াকৈর উপজেলা বিএনপির সাবেক সভাপতি রয়েছেন, তার বাসার সামনে নেতাকর্মীরা কিন্তু গতকাল থেকেই তারা আসলে এই কমিটির বিরোধিতা করে আসছে। তাদের দাবি যে কমিটি দেওয়া হয়েছে, যে নেতাদের আসলে আহ্বায়ক কমিটিতে স্থান পেয়েছে, তারা বিগত 17 বছর আন্দোলন সংগ্রামে ছিলেন না, এরকম তারা অভিযোগ করে তারা কিন্তু আন্দোলন করেছে। আজকে সকালেও তারা মূলত স্লোগান নিয়ে কালিয়াকৈর উপজেলা যে বিএনপি কার্যালয় রয়েছে সেই কার্যালয়ে গিয়ে তারা অবস্থান করছিলেন। সেখানে কিন্তু তারা আসলে মুহুর্মুহু স্লোগান দিয়েছিলেন কমিটি বাতিল চেয়ে, এবং সেই মুহূর্তে কিন্তু যে নতুন কমিটি ঘোষণা করা হয়েছে সেই দুই পক্ষে আসে, সেইখানে কিছুটা সংঘর্ষের ঘটনা ঘটে। পরে কিন্তু দফায় দফায় সংঘর্ষ হয় এবং এই মুহূর্তে আসলে দুই পক্ষ দুই দিকে স্থান নিয়েছে এবং যে প্রশাসনের লোকজন রয়েছে তারা কালিয়াকৈর বাইপাস এলাকাতে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে রয়েছে, যে কারণে কোনো আসলে শঙ্কার বিষয় নেই এবং সংঘর্ষের কোনো ঘটনা ঘটার মতো সংঘর্ষ নেই। তবে যেটি নেতাকর্মীরা বলছেন যে কমিটি দেয়া হয়েছে, আহ্বায়ক কমিটি যাদের নাম এসেছে, তারা বিগত 17 বছরের আন্দোলন সংগ্রামে কোনোদিন ছিলেন না, যে কারণে তারা মূলত তৃণমূলের নেতার যারা রয়েছে তারা এই কমিটি প্রত্যাখ্যান করেছে এবং প্রত্যাখ্যান করেই মূলত তারা আন্দোলন করে যাচ্ছে। আর অপরদিকে যে আহ্বায়ক কমিটি হয়েছে তারা দাবি করেছেন তাদের কমিটিটি যৌক্তিক কমিটি দেওয়া হয়েছে, যে কারণে তারা আজকে আসলে আনন্দ মিছিল করার জন্য এসেছিলেন, সেখানে সংঘর্ষ হয়েছে। এই ছিল এখান থেকে সর্বশেষ খবর। সাদিয়া, ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী রফিকুল ইসলাম খান। একটা বিরতি নিচ্ছি, ফিরছি একটু পর, আমাদের সাথে থাকুন। বিরতির পর আবারও ফিরলাম দুপুর 1টার খবরে। গোপালগঞ্জের গোপীনাথপুরে 6টি যানবাহনের সংঘর্ষে এক পুলিশ সদস্য সহ 2 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। রাত 2:30টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় ঢাকা থেকে খুলনা যাচ্ছিল আরবান পরিবহনের একটি বাস। গোপীনাথপুরে পৌঁছলে একটি ট্রাককে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। ক্ষতিগ্রস্ত বাসের যাত্রীদের উদ্ধারের সময় আরও 3টি বাস ও একটি প্রাইভেট কারের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের সহকারী ট্রাফিক উপপরিদর্শক রফিকুজ্জামান ও আরমান পরিবহনের হেল্পার সেলিম। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আহতদের হাসপাতালে পাঠায়। দুর্ঘটনা কবলিত যান সরিয়ে নিলে 2 ঘন্টা পর স্বাভাবিক হয় যান চলাচল। 18তম শিক্ষক নিবন্ধনের ফলাফল পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন ভাইভা থেকে বাদ পড়া চাকরি প্রত্যাশীরা। সকালে রাজধানীর ইস্কাটন গার্ডেন রোডে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ NTRCA ভবনের সামনে অবস্থান নেয় শিক্ষক নিবন্ধন পরীক্ষার মৌখিক পরীক্ষায় বঞ্চিতরা। তাদের অভিযোগ, প্রায় 23,000 ভাইভা বঞ্চিত প্রার্থী বৈষম্য জুলুমের শিকার। অনেকেই সব প্রশ্নের সঠিক উত্তর দেওয়ার পরও ফেল করেছেন। কারো কারো অভিযোগ, NTRCA-তে বিগত ফ্যাসিস্ট সরকারের দোষর আছে। বর্তমান সরকারকে বিব্রত করতেই তাদের ফেল করানো হয়েছে। এমন বৈষম্যমূলক ফলাফল বাতিল করে পুনর্বিবেচনার আহ্বান জানান তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত NTRCA ভবনের সামনে অবস্থান কর্মসূচি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তারা। নানামুখী চ্যালেঞ্জের মুখেও সুবাতাস পণ্য রপ্তানি আয়ে। শুধু মে মাসেই এসেছে $5.25 বিলিয়ন, যা চলতি অর্থ বছরের মাসের হিসেবে সর্বোচ্চ। আর 11 মাসে প্রায় $4,500 কোটি পণ্য রপ্তানি করেছে বাংলাদেশ। ব্যবসায়ীরা বলছেন, গ্যাস বিদ্যুতের সংকটের মধ্যেও সরকারের ইতিবাচক সহযোগিতায় গতি পেয়েছে রপ্তানি আয়। আর বিশেষজ্ঞরা বলছেন, বৈদেশিক মুদ্রার লেনদেনে ভারসাম্য ফিরিয়ে আনতে কেন্দ্রীয় ব্যাংকের উদ্যোগের প্রতিফলন দেখা যাচ্ছে রপ্তানি আয়। মইনুল হাসানের রিপোর্ট।
আগস্টে পট পরিবর্তনের পর অসন্তোষ শুরু হয় শিল্প কারখানায়, ফলে চিন্তা বাড়তে থাকে কাঙ্ক্ষিত রপ্তানি আয় নিয়ে। তার উপর তীব্র গ্যাস বিদ্যুতের সংকট ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে অনিশ্চয়তায় পড়েন উদ্যোক্তারা। তবে এত সব সমস্যার মধ্যেও অর্থ বছরের 11 মাসে স্বস্তি এনে দিয়েছে সার্বিক রপ্তানি আয়। ইপিবির হিসাবে কেবল মে মাসেই যা ছিল $550 কোটি, যা বছর ব্যবধানে বাড়ে 11.5%। আর জুলাই থেকে মে মাস পর্যন্ত আসে প্রায় $4,500 কোটি। এই অঙ্ক আগের অর্থ বছরের প্রায় কাছাকাছি। তাই 2024-25 অর্থ বছর শেষে নতুন রেকর্ডের পথে এই খাত। এটা হয়তোবা আরো অ্যাচিভ করা যেত যদি গ্যাস সংকটটার সমাধান হতে পারত। 50 বিলিয়ন যে টার্গেট, তার থেকে 2 বিলিয়ন আমরা হয়তোবা নিচে থাকবো। সবকিছু মিলে মনে হয় যে আর্থিক খাত, বিশেষ করে বৈদেশিক লেনদেন খাত বা বৈদেশিক বাণিজ্যের খাতের ক্ষেত্রে কিছু স্টেবিলাইজিং ফ্যাক্টর এখানে হয়তো আমাদের উচ্চ মাত্রায় যে প্রবৃদ্ধি, 2 অঙ্কের ঘরে যে প্রবৃদ্ধি দিয়ে বছর শেষ করতে পারা, সেখানে ভূমিকা রেখে থাকতে পারে। তথ্য অনুযায়ী 11 মাসে শুধু তৈরি পোশাক রপ্তানি হয়েছে $3,656 কোটি, যা মোট রপ্তানির 81%। আর চামড়াজাত পণ্যের রপ্তানি ছাড়িয়েছে $100 কোটি। এই সময়ে রপ্তানি বেড়েছে হিমায়িত মাছ, প্লাস্টিক পণ্য, প্রকৌশল যন্ত্রের। তবে কিছুটা আয় কমেছে কৃষি, পাট ও পাটজাত পণ্য থেকে। বিশেষজ্ঞরা বলছেন, সামনের দিনে এই ধারা ধরে রাখতে জোর দিতে হবে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনায়। আগামী দিনে সরকারের উচিত হবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে একটি দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ এবং প্রকিউরমেন্ট চুক্তি করা যায় কিনা, এবং সেই চুক্তির আলোকে যাতে ট্যারিফের আলোচনা, ইনভেস্টমেন্টের আলোচনা এবং প্রকিউরমেন্ট সংক্রান্ত আলোচনাগুলো করা হয়, সেটির মাধ্যমে যাতে সমাধান সরকার খোঁজে। বিশেষ করে এনবিআর আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে, যৌক্তিক বিষয়গুলি মেনে নিয়ে তারা দ্রুত সমাধানের চেষ্টা করছেন। এইভাবে যদি আমরা এগোতে থাকি, তাহলে আমাদের বিশ্বাস যে আমরা আগামী বছরটা রপ্তানিতে আরো ভালো করব। চলতি অর্থ বছরে পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা $5,000 কোটি। মইনুল হাসান, চ্যানেল 24, ঢাকা। গ্রীষ্মের তাপদাহ কাটিয়ে এলো জলছবির নতুন দিন। শুরু হলো মাটির সঙ্গে মেঘের মৃদু সংলাপ। রিমঝিম ছন্দ তুলে শরৎঋতুর এই বাংলায় জানান দিল আষাঢ়ের আগমনী। নগর প্রকৃতি আজ তাই বর্ষার রং রূপে সিক্ত। আলমগীর হোসেনের তোলা ছবিতে তানজিল আফসানার রিপোর্ট। আবার এসেছে আষাঢ়, অনুপম আবেশে জড়ানো কাব্যময় দিন। নগরাগিনায় ঝরে পড়ে রিমঝিম। আসে বৃষ্টির সুবাস বাতাস, ফোঁটা ফোঁটা জলে প্রকৃতির ঘুম ভাঙিয়ে ফুল পাখিকে রাঙিয়ে জানিয়ে দেয় ঋতুতে এসেছে নতুন অতিথি। এ কেবল টুপটাপ ঝরে পড়া পানি নয়, গন্ধ আর অনুভূতির মিশেলে জাগিয়ে তোলে স্মৃতির ঢেউ, যেখানে ফিরে যায় দুরন্ত কৈশোরের দিনগুলি। যখনই বৃষ্টি পড়ছে, কোনো একটা আওয়াজ পাইতাম বা কিছু একটা, আমার পুরো পরিবারের সব কাজিনসরা, আমার ভাই বোনরা সবাই একসাথে নেমে আসতো, সবাই একসাথে গিয়ে আম কুড়াইতে চাইতাম। তো বৃষ্টির ওয়েদার সবচেয়ে ভালো জিনিসটা হচ্ছে আপনি আপনার মনের যত গ্লানি আছে সবগুলো ধুয়ে মুছে যায় একেবারে বৃষ্টিতে ভিজলে। বাদল দিনের প্রথম কদম বর্ষার বাহারি ফুলগুলো জানান দেয় জলবায়ুর হেরফের এখনো পুরোটা এলোমেলো করে দিতে পারেনি ষড়ঋতুর রং। কৃষি ও কৃষকের জীবনচক্রের ঋতু পরিবর্তনের এই বাস্তবতা নতুন কিছু নয়। তবে এই সময়টাতে উর্বর হয়ে ওঠা ফসলের মাঠ নতুন করে হাসি ফোটায় কৃষকের মুখে। আষাঢ় মানে শুধু বৃষ্টি নয়, এ এক রূপান্তরের গল্প। প্রকৃতি ফিরে পায় প্রাণ, মানুষ পায় স্বস্তি। বর্ষা যেন হয়ে ওঠে আবেগ, প্রেম আর কৃষির এক মেলবন্ধন। পাইপের খেতে বা কোনো তরি তরকারি খেতে ওগুলা মাটি শুকিয়ে যায়, শুকিয়ে গেলে বৃষ্টিটা হইলে বাদে ফসলটা ভালো হয়। আষাঢ়ের একটা আনন্দ আমরা গ্রাম বাংলার মানুষ উপভোগ করে আসছি শত সহস্র বছর ধরে, এখনো করছি। মৌসুমি বায়ুর প্রভাবে এবছর আষাঢ়ের 2 সপ্তাহ আগে থেকেই ঝরেছে বৃষ্টি। তাই তো আবহাওয়াবিদের চোখে বর্ষার বৈশিষ্ট্যগুলো আর আগের মতো নেই।
বৃষ্টিপাত, তাপমাত্রা এবং ঘূর্ণিঝড়, মৌসুমি লঘুচাপ সিস্টেম, বজ্রপাত, এইসব বৈশিষ্ট্যগুলির মধ্যে ব্যাপক পরিবর্তন এসেছে। স্বল্প সময় বৃষ্টিপাত, বেশি বৃষ্টিপাত সংঘটিত হয়, এইরকম পরিবর্তন এসেছে। আবার বঙ্গোপসাগরে গ্লোবাল ওয়ার্মিংয়ের কারণে লঘুচাপের পরিমাণ দিন দিন কমে যাচ্ছে। বৃষ্টি যেমন ভেজায় ধুলো মাটি, তেমনি ভিজিয়ে দেয় বাঙালির হৃদয়। আষাঢ় তাই তো শুধু একটি ঋতুর নাম নয়, এ এক অনুভূতির জাগরণ ও চিরকালীন আত্মিক বন্ধন। তানজিল আফসানা, চ্যানেল 24, ঢাকা। আষাঢ়ের প্রথম দিনে প্রতিবারের মতো এবারও উদীচীর আয়োজনে অনুষ্ঠিত হলো বর্ষা উৎসব, যেখানে মুখর ছিল গান, নৃত্য আর কবিতায়। বৃষ্টিমুখর আবহে সংস্কৃতির ছোঁয়ায় এ যেন এক প্রাণবন্ত আয়োজন। গানে গানে এভাবে উদ্বোধন হলো উদীচীর বর্ষা উৎসব। পান্থকুঞ্জ জেগে আছে, হত্যা হলে একটি বৃক্ষ, লড়াই হবে তোমার সাথে, এই স্লোগানকে প্রতিপাদ্য করে এবারের আয়োজন। নাচ, বর্ষাকথন আর সুরের ঝংকারে মুখরিত হয় বাংলা একাডেমির নজরুল মঞ্চ। শহুরে জীবনে এ যেন প্রাণ প্রকৃতির মেলবন্ধন। শহর কেন্দ্রিক যারা এসব প্রোগ্রামে না আসলে বুঝতেই পারি না যে আসলে বর্ষা একটা প্রোগ্রাম হচ্ছে বা বর্ষা কি। আমি যখন স্টুডেন্ট তখন থেকে আমি দেখে এসেছি উদীচী এই প্রোগ্রামটা করে আসে। সেক্ষেত্রে আমার সংগঠনের শিশুদের নিয়ে যখন আমি জয়েন করতে পেরেছি আসলেই ভালো লাগছে। উদীচী মনে করে যে বর্ষা উৎসবটা বাংলাদেশ তথা নগর জীবনে খুব বেশি করে উদযাপন করা দরকার, স্মরণ করা দরকার, যাতে এই সর্বপ্রাণের বিষয়টা যেন মানুষের মধ্যে আরো জাগ্রত হয়। এবারের বর্ষা উৎসবের মাধ্যমে কেবল আষাঢ়ের আহ্বান নয়, সাথে বৃক্ষনিধন এবং গণহত্যার বিরুদ্ধেও এ যেন এক জোরালো প্রতিবাদ, জানালেন আয়োজকরা। শুধুমাত্র বর্ষা ঋতু নয়, অন্যান্য ঋতুর যে ভিন্নতা এবং ঋতুর যে প্রভাব, সেই ঋতুগুলো কিন্তু আস্তে আস্তে পরিবর্তিত হতে যাচ্ছে। কেন? কারণ আমরা মাঠঘাট দখল করছি, আমরা নদী নালা দখল করছি, খালবিল দখল করছি, বন উজাড় করে দিচ্ছি। উৎসব শেষে শিল্পীদের হাতে স্মারক হিসেবে তুলে দেওয়া হয় গাছের চারা। সবুজের নিদারুণ অভাব। মুন্সী, চ্যানেল 24, ঢাকা। সময় হলো আরেকটি বিরতির, ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর আবারও ফিরলাম দুপুর 1টার খবরে। আবারও দেশের বাইরের খবর জানাবো। ইরানের চলমান হামলার মধ্যে গাজায় আরও আগ্রাসী ইসরায়েল। একদিনে উপত্যকাটিতে ৭৯ ফিলিস্তিনিকে হত্যা করেছে জায়নবাদী সেনারা। বেশিরভাগ হত্যাকাণ্ডই ঘটেছে ইসরায়েল যুক্তরাষ্ট্র পরিচালিত বিতর্কিত ত্রাণ সংস্থার কর্ম এলাকার আশপাশে। গেল মাসে ত্রাণ কার্যক্রম শুরু করে গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন। শুরু থেকেই সংস্থাটির কাছে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর হামলার ঘটনা ঘটছে, যাতে এ পর্যন্ত প্রাণ গেছে 274 ফিলিস্তিনির, আহত হয়েছে অন্তত 2000। এছাড়া নিহতের খবর এসেছে দেইর আল বালাহ ও খান ইউনিস থেকেও। চলমান যুদ্ধে মোট ফিলিস্তিনিদের প্রাণহানি দাঁড়িয়েছে 55,290 জনে। এবার ভারতের উত্তরাখণ্ডে যাত্রীবাহী হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে প্রাণ গেছে 7 জনের। 6 সপ্তাহে ভারতের আকাশে পঞ্চম দুর্ঘটনা এটি। স্থানীয় সময় রোববার কেদারনাথ ধাম থেকে গুপ্তকাশে ফিরছিল আরিয়ান এভিয়েশনের হেলিকপ্টারটি। পাইলট সহ ছিলেন 7 আরোহী। ভোর 5:30টার কিছু আগে কেদারঘাটের দুর্গম অঞ্চলে বিধ্বস্ত হয় হেলিকপ্টারটি। জানা যায় নিহতরা উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং গুজরাটের বাসিন্দা। প্রাথমিকভাবে বৈরী আবহাওয়া ও যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা উত্তরাখণ্ড সিভিল এভিয়েশনের। এই ছিল দুপুর 1টার খবরে। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে সবশেষ খবর জানতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল ও ওয়েবসাইটে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই।